পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বাঁধ ভাঙা নদী যেমন নিয়ম মানে না, তীর তরে বারণ শোনে না, উন্মাদন স্রোতে সবকিছুই ভাসিয়ে নিয়ে ছুটে চলে, তেমনি আজ তুরফার অবস্থা। এতদিন জমে থাকা ব্যথা, না বলা অভিমান, শূন্যতা, হাহাকার সব একসঙ্গে উতলে উঠেছে। বাবার বুকে মুখ গুজে তার অশ্রু যেন থামাবার নামই নেই। রাশেদ মাহমুদের পিঠে হাত বুলিয়ে বললেন, এত কাঁদতে নেই আম্মু, বলে জড়িয়ে নিলেন। গালে হাত রেখে ভেজা মুখে ছুঁয়ে নিলেন, কপালে চুমো দিলেন। তুফান নিশ্চুপ হয়ে রয়েছে। একদিনের কঠোর খোসা ছেড়ে ভেতরে দুর্বল নরম মানুষটা যেন বাইরে বেরিয়ে এলো। কাঁপতে কাঁপতে তার কাশি এলো। রাশেদ চট জলদি পানি এনে দিল। পানি খাওয়ার পর তুরফা কাশি থামলো। রাশেদ মাহমুদ আবার পিঠে হাত বুলিয়ে বললেন, এত কাঁদতে নেই আম্মু। তুরফা কাপা গলায় বলল, কাঁদবো না, এতদিন কোথায় ছিলে? তুরফার কথায় স্পষ্ট অভিমান জমে আছে। রাশেদ থেমে গেলেন, সরাসরি চোখ তাকাতে পারলেন না। বললেন, ভুল করেছি তুরফা। তুরফার গলা ভারী। ভুল? একটা ভুলে এত বছর কেটে যায়? রাশেদ মাহমুদ ধীরে বললেন, সব কিছুই এত সহজ ছিল না, আমাদের জন্যও সহজ ছিল না। বলতে বলতে চোখ মুখ মুছে ফেলল তুরফা। আমরা প্রতিদিন সহজ থাকার অভিনয় করেছি। দুজনেই চুপ করেই রইল। নীরবতা ভেঙে রাশেদ ওর গালে হাত রেখে বললেন, খুব কষ্ট পেয়েছিস? তুরফা তাচ্ছিল্য হাসি হাসল। তোমার কি মনে হয়? রাশেদ বললেন, আমি তোকে সবসময় শক্ত ভাবতাম। শক্ত শক্ত ছিলাম না, শক্ত হয়ে থাকতে হয়েছে। রাশেদ তুরফার দুটো হাত ঠোঁটে ছুঁয়ে বললেন, আমি যদি আবার থাকতে চাই, দেরি হয়ে গেছে। তুরফা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, দেরি হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি। রাশেদ মাহমুদের চোখ ভিজে উঠল। তুরপা চোখ দিয়ে আবারও অশ্রু ঝরল। গাড়িতে বসে এক নাগাড়ে 7.5 বছরের সমস্ত ঘটনা শুনিয়ে গেল তুরফা। রাশেদ মাহমুদ ক্রমশ আবেগপ্রণয় হয়ে পড়লেন। তুরফা হাত দুটো তুলে নিয়ে চুমো দিয়ে বললেন, ইস, এত কষ্ট করেছিস, এত বড় কবে হয়ে গেছিস আম্মু? তুরফা কোনো উত্তর দিল না। রাশেদ ধীরে বললেন, আমার এত সম্পদ, এত টাকা কি ফায়দা হলো? সবার লোভে বশে পড়ে নিজের সবই তো হারালাম। তুরফার ক্ষীর হেসে ফেলল। কতদিন পর হাসছে সে, নিজেও জানে না। মৃদু স্বরে বলল, কষ্ট প্রথম প্রথম খুব হতো, কিন্তু পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ঝরেও নিজের অবস্থানের অটল থাকতে হয়। আমার নানুর আদর, আমার আম্মুর কথার শক্তি, সব কষ্ট মুছে দিয়ে আমাকে নতুন তুরফার রূপ দিয়েছে। রাশেদ মাহমুদ মলিন হাসলেন, কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর ডাকলেন, তুরফা, হুম, আমি কি তোর আম্মুকে তালাক দিয়েছিলাম? তুরফা একটু ভেবে বলল, না, দিতে চেয়েছিলেন কিন্তু বলতে পারোনি, তার আগেই চলে যেতে হয়েছিল। কিছুক্ষণ চুপ থেকেই তুরফা জিজ্ঞেস করলো, তুমি কি আম্মুর সামনেও যাবে? রাশেদ হালকা হাসলেন, না, কেন? রাশেদ ধীরে বললেন, যে মানুষটা ভাঙনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে নিজেকে আবার দাঁড় করিয়েছে, তার সামনে গিয়ে আমি আর নতুন করে কোনো ভাঙন নামাতে চাই না। একটি ভুল হয়তো মুহূর্তে, কিন্তু তার মাসুল ছিল সারা জীবনের। সেই ভুলে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন যদি সে সবটা জানতে পারে, বহু কষ্টে শুকিয়ে যাওয়ার ক্ষতগুলো আবার রক্তাক্ত হবে। সেই আঘাতের কারণ আমি হতেই চাই না। সে আজ যে শক্তিটুকু পেয়েছে সেইটুকু তার প্রাপ্য। আমার উপস্থিতি যদি তার পুরনো ক্ষত আবার জাগিয়ে তোলে, তবে দূরে কোথায় থাকাই ভালো। জীবন এমনিতেই ফুরিয়ে আসছে, আর কতটুকুই বা সময় আছে। সচেতনভাবে হোক না বা না হোক, দোষের ভরাটা শেষ পর্যন্ত আমারই কাঁধে। থেমে দীর্ঘশ্বাস ফেললেন, শুধু আড়াল থেকে একটুখানি দেখতে চাই। তুরফান নিষ্পলক তাকিয়ে রইল। রাশেদ আবার বললেন, তানহা, তুনার সঙ্গে দেখা করাবি? তুরফা সোজা হয়ে বসলো। তানহা কোচিংয়ের পরীক্ষা চলছে, শেষ হোক, আনবো ইনশাল্লাহ। তারপর অসহায় কণ্ঠে বলল, বাবা,
তুমি আমাদের আর ছেড়ে যাবে না তো? রাশেদ ক্ষীণ হাসলেন। যেতে চাইলে শক্ত করে ধরে রাখিস, যাতে পৃথিবীর কোনো শক্তি আমাকে নিয়ে যেতে না পারে আম্মু। তুরফা গলা জড়িয়ে ধরল। রাশেদও তাকে শক্ত করে চেপে ধরলেন। কিছুক্ষণ পর মাথায় একটি চুমু দিলেন। তুরফার নাক টেনে বলল, অনেক দেরি হয়ে গিয়েছে, আমি যাই। আম্মু টেনশন করবে। রাশেদ আবদার করলেন, আমি পৌঁছে দেই। আম্মু উৎসুক চোখে তাকালো তুরফা। রাশেদ বললেন, বাহ, বাসার আগেই নামবি? আচ্ছা। যেতে যেতে রাশেদ তুরফার জন্য নানান রকম ফল আর নাস্তা কিনে দিলেন, আর তার প্রিয়তমা স্ত্রীর জন্য একটি বুকেট বুকেটও কিনলেন। তুরফা বারণ করলেও বাবাকে থামাতে পারলেন না। বাড়ির সম্মুখে এসে তুরফার বুক ধড়ফড় করছিল। কি বলবে? ধীর পায়ে হাঁটছিল সে। হঠাৎ সানজানা দৌড়ে এলেন। বিচলিত কণ্ঠে বললেন, মা, মাথায় আর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? আম্মুর স্পন্দন কেন স্পষ্ট শুনতে পাচ্ছিল তুরফা। সে আমতা আমতা করতে লাগলো। সানজানা চোখে জল এসে গেল। তিনি মেয়ের আপদম মস্তিষ্ক দেখে ক্রন্দনভাবে কণ্ঠে বললেন, সোনা মা, কিছু বল। তুফা ইতস্ত করে বলল, রাস্তায় পড়ে গিয়েছিলাম একটা গাড়ির সামনে। সানজানার বুক ধক করে উঠল। আম্মুকে কাঁদতে দেখে তুরফা তাড়াতাড়ি বলল, কিচ্ছু হয়নি আম্মু, কেঁদো না, আমি একদম ঠিক আছি। সানজানা কান্নারত গলায় বললেন, মানা করেছিলাম আজ যেতে। পরক্ষণই হাতে এত কিছু দেখে ভ্রু কুঁচকালেন। এগুলো? তুফা মিনমিন করে বলল, যার গাড়ির সামনে পড়েছিলাম তিনি দিয়েছে। সানজানা ক্ষিপ্ত হয়ে উঠলেন, অ্যাক্সিডেন্ট করে এসব দিয়ে মন ভুলাতে চায়? চল, চর মারতে পারিসনি? তুরফা তাড়াতাড়ি মাথা নাড়ালো। ওনার দোষ ছিল না আম্মু, আমি হুট করে সামনে চলে গিয়েছিলাম। তুরফার হাতে থাকা সব কিছু মায়ের দিকে এগিয়ে দিল। তারপর বুকেটা আলাদা করে তুলে দিয়ে বলল, এটা খুব স্পেশাল তোমার জন্য। সানজানার কপালে ভাঁজ পড়ল। এসবে আবার বয়স আছে নাকি? তবুও মেয়ে যখন ভালোবেসে দিয়েছে, না নেওয়ার প্রশ্নই আসে না। তিনি বুকেটা হাতে নিলেন। পরক্ষণই তুরফা হঠাৎ খুশিতে মাকে জড়িয়ে ধরল। খিলখিল করে হেসে উঠল। মেয়ের এমন অকারণ হাসি দেখে সানজানা কিছুটা অবাক হয়ে গেলেন। এই হাসিটা তো বহু দিন দেখেনি। কেটে গেছে কয়দিন। এই সময়ের ভেতরে তুফার সঙ্গে রাশেদ মাহমুদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়েছে। কখনো অল্প সময়ের জন্য, কখনো একটু দীর্ঘ। সম্পর্কে ভাঙা সেতুটা যেন ধীরে ধীরে জোড়া লাগার চেষ্টা করছে। তুরফার ভেতরেও পরিবর্তন স্পষ্ট। আগের মতো চুপচাপ গুমর থাকার মেয়েটা আর নেই। কথায় হাসিতে চলাফেরা আবার সেই পুরনো প্রাণচ্ছন্নতা ফিরে এসেছে। চোখে সেই পুরনো ঝলক, যে যেটা বহুদিন নিভেছিল। সানজানা প্রথমে অবাক হয়েছিল, হঠাৎ এমন বদল কেন? মেয়ের মুখে এত হাসি, এত হালকা স্বর, সব কিছুই তার কাছে চেনা লাগছিল। কিন্তু ধীরে ধীরে তিনি স্বস্তি পেতে শুরু করলেন। তার মেয়ে আবার আগের মতো হাসছে। ঘরের ভেতর খিলখিল শব্দ উঠেছে। এটাই তো তিনি চেয়েছিলেন। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, কারণ এতদিন পর মেয়ের মুখে ফিরে আসার সেই হাসিটা তার কাছে সবচেয়ে বড়। আজ তুরফা, তানহা আর তুনাকে নিয়ে বাইরে যাবে। তানহার পরীক্ষা শেষ হয়েছে, আর তুনা তো কয়েকদিন ধরেই বাইরে ঘুরতে যাওয়ার জন্য জেদ ধরেছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঠিক করেছেন আজ সবাই মিলে বের হবে। তানহাও পরীক্ষা শেষ। মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য বাইরে যাওয়াটা খারাপ নয়। সানজানা যাচ্ছে না। তার বেশি হাঁটতে পেটে ব্যথা ওঠে। এ কারণে কোথাও যান না তিনি। মেয়ের পাঠালেন। তুরফা বেরিয়ে পড়ল ওদের নিয়ে। মনে অন্য পরিকল্পনাও আছে। এই সুযোগে সে তানহা আর তুরার সঙ্গে রাশেদ মাহমুদের দেখা করাবে। আগের কথা হয়েছে, রাশেদ মাহমুদ আজ আসবে বলেছে। কিন্তু তুরফা বুকের ভেতর হালকা শঙ্কা কাজ করছে, বিশেষ করে তানহাকে নিয়ে। তানহা স্বভাবটা একটু রাগচড়া। আবেগ লুকিয়ে রাখলেও রাগ চেপে রাখতে পারে না। কিভাবে নেবে সে বিষয়টা?
হঠাৎ সামনে বাবাকে দেখে কি প্রক্রিয়া দেখাবে তানহা যদি পরে মনে করে তাকে জানানো উচিত ছিল। এইসব ভাবতেই তুরফার ভেতরটা কেমন অস্বস্তি হয়ে উঠেছে। তবু সে মনে মনে ভাবছে কিছু সত্যের মুখোমুখি একদিন না একদিন তো হতেই হবে। আজ হয়তো সেই দিন। দেখতে দেখতে কাঙ্ক্ষিত স্থান পৌঁছে যায় সবাই। তানহার চারপাশটা দেখে বিরক্ত সুরে বলল, তোর ভার্সিটিতে নিয়ে এলি? তুরফা মৃদু হাসলো। তোর হুঁশ উড়ে যাবে চরম দেখে। তানহার ভ্রু কুঁচকে থাকে। তুরফা আরেকটু খুশি। বাইরে বেরোতে পারলে তার আনন্দের শেষ নেই। হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় কিছুটা সামনে রয়েছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট, যার রাশেদ হাটে অবস্থিত। সেখানে এসে থামলো তারা। টুনা বিস্ময়ে ভরা চোখ চারপাশে দেখছে, আর তানহা গোমড়ে মুখটা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। সে ভেবেছিল আপু হয়তো ভার্সিটিতে নিয়ে এসেছে, একদিকটায় আসা হয়নি বলে জানে না। ও পার্কে প্রবেশ করলো। চারপাশ সুন্দর এবং নজর করা। তানহা ছবি তুলে চাচ্ছে, কিন্তু তুরফা কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়ে বেশ বিরক্ত। এরপর তুরফা নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। এমন মনে হচ্ছিল যে আগে প্রস্তুত ছিল। সম্মুখে টেবিলে একজন লোক বসেছিল, মুখে মাস্ক। তানহা ভ্রু কুঁচকে তাকায়। লোকটি ছিলেন রাশেদ মাহমুদ। তিনি এগিয়ে এলেন। মাস্ক খুলতেই তানহা হুঁশ উড়ে গেল। এক জোরে ঝটকা খেলো যেন। ক্ষিপ্ত স্বরে বলল, এই লোক এখানে কেন? অল্প বয়সে বাবাকে হারিয়েছিল তানহা, কিন্তু চেহারা চিনতে ভুল হয়নি। রাশেদ অসহায় দৃষ্টিতে তাকালেন। 8 বছরের ছোট মেয়েটি এখন 16 বছরের। আর লাফালাফি করা টুনা দেখে বুক মোচড় দিয়ে উঠল। তিনি তুরফার দিকে হাত বাড়ালেন। তুরফা বলল, টুনটুন যাও। টুনা গিয়ে গেল। বড় আপুর সব কথা শুনে রাশেদ তাকে পেয়ে শক্ত করে কোলে নিয়ে এবং ছোট মুখটা অজস্র চুমু দিলেন। তুরফা অবাক হয়ে টুনার কাছে প্রশ্ন করলেন, ইনি আমাদের কি আপু? তুরফা মৃদু গলায় বলল, উনি আমাদের বাবা। টুনার সরল মুখে জিজ্ঞেস করলো, কোন বাবা? আগে তো দেখিনি। তুরফা বলল, উনি রাশেদ বাবা। বহুদিন দূরে ছিলেন। তুরফা রাশেদের সঙ্গে কথা বলল, কিন্তু তার কৌতূহল এত প্রবল যে রাশেদ ব্যস্ত হয়ে গেলেন। তানহা স্বস্তি হয়ে দাঁড়িয়ে বারবার তুরফার দিকে তাকাচ্ছে। তুরফা সংক্ষেপে ঘটনাগুলো বলল। তানহা কিছুটা সন্দিহারা জিজ্ঞেস করলো, আদৌ এসব সত্য আপু? তুরফা বলল, যতটুকু জেনেছি সব বললাম। সত্য মিথ্যে আল্লাহ ভালো জানে। আপাতত ভাগ্যে যেটা আছে সেটা মেনে চলি। ভালোই। তানহা মন সব মেনে নিতে পারছে না। রাশেদ তার দিকে হাত বাড়ালেন। তানহা এগিয়ে গেল। রাশেদ জড়িয়ে ধরে বলল, আমার উপর ভীষণ রাগ না মা? তানহা উত্তর দেয় না। রাশেদ দুগালে হাত রেখে প্রফুল্ল হয়ে বললেন, কতটুকু দেখেছিলাম, কত বড় হয়ে গেছিস। আল্লাহ কপালে চুমো দিলেন। তানহা কাঁদল না। অশ্রু আসলো, বাধা দিল। রাশেদ একত্রে দুজনকে চেপে ধরলেন। পার্কটা সবাই একসাথে ঘুরে দেখলেন। রাশেদ তাদের অন্য কিছু কিনে দিলেন। তুরফা আনন্দে সীমা নেই। খেতে পেয়ে দেখার মধ্যে পুরো সময়টা রাশেদের সঙ্গে লেগে থাকতো। তুরফা সবটা দেখে ভেতরে আনন্দ অনুভব করলো। কি সুন্দর মুহূর্ত! 3 বোন একত্রে, বাবার সঙ্গে মুগ্ধকর দৃশ্য। এমন সুন্দর জীবন কেন তাদের থেকে কেড়ে নেওয়া হলো 7 বছর আগে? উত্তর জানা নেই। বাড়িতে ফেরার আগে টুনাকে বারবার বোঝালো, আম্মুকে কিছু না বলতে। টুনা সম্মত জানালো। তানহা বেশ চুপচাপ। হঠাৎ করে এই ধাক্কাটা মেনে নিতে সময় লাগবে ওর। 3জনের বাড়িতে এলো। সানজানা মেয়েদের অপেক্ষা করছিলেন। দুপুর পেরিয়ে বিকেল শুরু। আজকেও মেয়েদের হাতে এত কিছু দেখে সন্দেহ পেলেন। টুনা দৌড়ে গেল মায়ের কাছে। প্রসন্ন মুখে বলল, আম্মু দেখো কি কিনেছি। প্রায় টুনার সমান একটি পুতুল। এদিক এদিক তানহা তুরফা, দুজনে হাতই ভর্তি। এত কিছু টাকা কোথায় পেল? যাওয়ার সময় না যা দিয়েছিল তাতে হওয়ার কথা নয়। তিনি টুনাকে জিজ্ঞেস করলো, এতগুলো কে কিনে দিল পাখি? চুনা চুপ করে রইল। একবার আম্মু আর একবার বড় আপুর দিকে তাকিয়ে বলল, বড় আপু কিনে দিয়েছে। সানজানা জহুরি দৃষ্টিতে তাকালেন। তানহা ত্রস্ত পায়ে চুপচাপ ভেতরে গেল। তানহা তো এমন নয়। হঠাৎ করে ওর কি হলো?
তুরফা আম্মুকে মিনমিন করে বলল, ভেতরে চলো। ভেতরে ঢুকে তুনহাকে সানজালা বললেন, যাও মুখ ধুয়ে নাও। তুরফা উৎফুল্ল হয়ে গেল। তুরফা তখনও দাঁড়িয়ে সানজানা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন। তুরফার মায়ের দিকে তাকাচ্ছে না। সে মনস্থ গলায় যাই গোসল করি। সানজানা দৃঢ় গলায় বললেন, অত সব কেনার টাকা কোথায় পেলি? তুরফা না তাকিয়ে প্রত্যুত্তর করল, ছিল জমানো। ছিল জমানো। আর কত টাকায় থাকে তোর? টিউশনি ছেড়ে মাসখানেক হলো। তুরফা উত্তর দেয়নি। হাত মুখে নিয়ে কসলাতে থাকে। সানজানা তখনও দেখছে। মেয়ের হাবিজাবি সন্দেহজনক লাগছে। জিজ্ঞেস করলেন, কথা বলছিস না কেন? তুরফার ঠোঁট ভেজায় বলল, আসলে আম্মু। ওকে শেষ করতে না দিয়েই সানজানা বললেন, এরকম মিউ মিউ করছিস কেন? আমার দিকে তাকাচ্ছিস না কেন তুরফা? আম্মুর দিকে তাকিয়ে তুরফা মিথ্যে বলতে পারল না। এ জীবনে কখনো আম্মুর সামনে মিথ্যে বলেনি সে। ধরা খেয়ে যায় মিনমিন করে বলল, ওই যে নানুর বাড়িতে গিয়েছিলাম, সাজ্জাদ দিয়েছে। ভালো ইনকাম হয়েছিল নাকি? সানজানা প্রশ্নর তীর আরও দিল, ও তো মাস পুলে টাকা দেয়, তাহলে আগে দেবে কেন? তুরফা অসহায় হয়ে পড়ল। আম্মু আগে জব্দ করেনি কখনো। আম্মুকে একের পর এক মিথ্যে বলতে গলায় কান্না বাঁধল। করুণ কণ্ঠে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না আম্মু? কণ্ঠস্বর খুব উম, নাজুক শোনা গেল। সানজানার দৃঢ় মনকে নরম করতে এইটুকু যথেষ্ট ছিল। তুরফার চোখে পানি তার নজর এড়ালো না। সচেতন হলো আশ্চর্য। মেয়েকে এভাবে জব্দ করেছেন কেন? নিজের উত্তর পেলেন না। নম্র কণ্ঠে বললেন, যা গোসল করে নে, তাহলে ঠান্ডা লাগবে। তুরফা হতদন্ত পায়ে গেল, দীর্ঘশ্বাস ফেলল। সানজানা নিজের উপর বিরক্ত হলেন। এমনভাবে মেয়ের জব্দ করলেন যে কেঁদে ফেলার উপক্রম হয়েছিল মেয়েটার। সবকিছুতে আগের মতো প্রাণছন্ন ভাবটা ফিরে আসছিল মেয়েটার। এর মধ্যে তিনি হঠাৎ এমন সন্ধিহারা হচ্ছেন কেন ভেবে নিজেকে শাসিয়ে তুললেন। তখন রাত পেরিয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। জানালার ঠেস দিয়ে দাঁড়িয়ে তুরফা আকাশের তারা গুনছে। নিজেকে অন্তরক্তে বলেছেন, নিয়তি কি বিস্ময়কর। কাল যে মানুষটা ঘৃণার চোখে দেখতাম, আজ সে প্রিয় হয়ে উঠল। সময়, পরিস্থিতি আর অনুভূতি খেল কিছুতেই স্থায়ীও নেই। যে মানুষ ছিল দূরে অচেনা চেনা, আজ সে কাছে, প্রাণের কাছে। নিমিষেই বদলে যায় ভাবনা, বদলে যায় সম্পর্ক, বদলে যায় মানুষের জীবন। কি বিস্ময়কর ব্যাপার, তাই না? নিজের ভাবনায় নিজেই হেসে ফেললো। তোর মুখে হাসি খুব মানায় রে তুরফা। তুরফা চকিয়ে ওঠে। সানজানা এগিয়ে আসলেন। মুখে মৃদু হাসি। এভাবে হাসি মুখে থাকতে পারিস না। কত সুন্দর লাগে তোকে হাসতে দেখলে। তুরফা অধর প্রশস্ত করে আরো। সানজানা বললেন, তুই ব্যাংক থেকে টাকা তুলেছিস তাই না? তুরফার মুখে প্রসন্নতা ধরে রাখলো। কিছুক্ষণ ভাবলো, পরক্ষণই মাথা নাড়িয়ে সম্মতি জানালা। সানজানা বললেন, ওই টাকা খরচ করে এইসব কেনার প্রয়োজন ছিল। তোর নানু জমিয়ে রেখেছিল খুব বেশি প্রয়োজন ও তোদের বিয়ের জন্য। সেই টাকা খরচ করলি? কথাটা শুনে বিরক্তি হলো তুরফা। বলো, এইসব কথা বলবে না তো। বিয়ের জন্য টাকা জমাতে হবে কেন? ফাও কথা। সানজানা হাসলেন। মেয়ের মা হ, তারপর বুঝবি কেন টাকা রাখতে হয়। তুরফা ক্ষুণ্ণ হলো। বাদ দাও তো, বাকি টাকা তুলে তোমার টেস্ট অপারেশন করিয়ে ফেলবো শীঘ্রই। দেখি কাল পরশুর মধ্যে। একদমই না, ওই টাকায় তুই আর হাত দিবি না বললেই হলো। আম্মুর কথা শুনিস না কেন? অবাধ্য তো ছিলি না। মাঝে মধ্যে আম্মুর ভালোর জন্য অবাধ্য হওয়া মন্দ নয়। আমার ভালো আমার থেকে তুই বেশি বুঝিস। হ্যাঁ, কারণ তুমি নিজের ভালো বোঝাও না, আমার মা হওয়ার চেষ্টা করিস। আমি তোমার মা নই, বুঝি? পাল্টা প্রশ্নে সানজানা হেসে ফেললেন। মাথায় হাত ঠেসে ধরে বললেন, হ্যাঁ, তুই তো আমার মা। এক মাকে হারিয়ে তিনটে মা পেয়েছি। তুরফা আম্মুর আদুরে কণ্ঠ খিলখিলিয়ে হাসলো। সানজানা চুমু দিলেন ওকে। কিছুক্ষণ বাদে বললেন, তানহা, কি হয়েছে? সারাদিন বক বক করে বাড়িটাকে মাথায় রাখা মেয়েটা আসার পর থেকে চুপচাপ। তুরফা ছলং করে উঠল, আবারও মিথ্যে বলে ফেলল।
আসলে ও একটা জিনিস কিনতে চেয়েছিল, দেয়নি তাই। সানজানা বললেন, টাকা যখন উঠিয়েছিস দিতে দিয়ে দিতিস ওকে। মাথা মন খারাপ দেখতে ভালো লাগে না। শোন, কালকে যা চেয়েছিল এনে দিস। তুরফা শান্ত চোখে আম্মুকে তাকালো। মেয়েটা সত্যি ভীষণ অদ্ভুত। কেন তাদের মন এত উদার, এত নিঃস্বার্থ? কেন তারা সবসময় শুধু সন্তানদের জন্যই চিন্তা করে, নিজের আনন্দ ব্যথা পাশে সরিয়ে রাখে কেন? অথচ সে আম্মুকে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। মিথ্যে কথা এমনই, একবার পিছু ধরলে ছাড়ে না, শুধু বাড়াতে থাকে। ভেবে মনে বিষণ্ণতা হয়ে ওঠে। গত কয়েকদিন ধরেই সানজানা অসুস্থ ছিলেন। হঠাৎ পেটে তীব্রতা ব্যথা উঠেছে। তুরফার বুকটা ধরপড় চেপে ধরল সে। সবকিছুর মাঝে ভুল বসেছিল আম্মুর অপারেশনের কথা। সব মনোনিবেশন হয়ে শুধু আম্মুর দিকে। উগ্ন আর আতঙ্কে সে নিজের মতো শ্বাস নিতে পারছিল না। আম্মু অপারেশনের করাটা জরুরি হয়ে পড়েছে। আম্মুর দিকে দেখলেই বুক ভারী হয়ে আসে, পেটটা ফাঁপা, যেন কেউ দেখলে মনে হয় পেটে বাচ্চা আছে। দিন যত যাচ্ছে হানিয়া বড় হতে চলেছে। দ্রুত অপারেশন করিয়ে ফেলতে হবে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে আম্মুকে দেখে রেগে উঠল। তুমি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে কেন আম্মু? সানজানা বললেন, এখন ঠিক আছি। তুই তো করলি কতদিন। সুস্থ আছি, চিন্তা করিস না। ভার্সিটির জন্য রেডি হওয়া, গত কয়েকদিন বাড়ির সকল কাজকর্ম করার, ভার্সিটিতে যেতে উঠতে পারেনি আম্মু। দুই একদিন মিস দিলে সমস্যা হবে না। এত কথা বলিস কেন? যেতে বলছি যাবি। তানহাকে ডাক, আজকে থাকি। আম্মু, আমাকে রাগাস না। তুরফা আর কিছু বলল না, রেডি হলো। ঠিক করলো আজকে ডাক্তারের কাছে যাবে ওদিক দিয়ে। এর মধ্যেই ওদিক পার্কে দেখা করার পরে রাশেদ মাহমুদের সঙ্গে তেমন কথা হয়নি। তুরফা কল করলেও পাচ্ছে না, ফোন সুইচ অফ আসছে। হঠাৎ করে কি হলো বুঝে উঠতে পারছে না। কতগুলো দিন কাটলো, অথচ উনি লাপাত্তা কেন? কোথাও আবার আগের মতো হলো না তো? ভার্সিটি শেষে তুরফা দিনাজপুর মেডিকেল কলেজে গেল। আম্মু ডাক্তার সেখানে আসে। ডাক্তারের সাথে কথা বলল সে। ডাক্তার জানিয়েছে টেস্ট করানোর পর কোনো সমস্যা দেখা না দিলে অপারেশন করিয়ে দেবে। আম্মু অসুস্থতার কথা ভেবে তুরফা দেরি করতে চাইল না। টেস্ট করাতে টাকা দরকার। সে ব্যাংকের উদ্দেশ্য রওনা হলো। রাশেদ মাহমুদে কল দিল। এখন রিং নিচ্ছে, অথচ রিসিভ করছে না। তুরফা বিচলিত কণ্ঠে বলল, বাবা ধরো। পরপর 4বার দিয়েও কেউ ধরল না। আবারও কল করতেই তুরফা বিস্ময়ক হয়ে উঠল। ফোন বন্ধ আসছে। মনে আতঙ্ক জমালো, শঙ্কিত হয়ে উঠল। চোখ দিয়ে আপনা আপনি জল পড়তে লাগলো। নিজেকে নিজে বলেছে, এমন কেন হচ্ছে? উত্তর জানা নেই, উত্তর দেবার মতো কেউ নেই। মনে জমা প্রশ্নগুলো হাওয়ায় ভাসতে লাগলো তার। রিল্যাক্স ভাড়া মিটিয়ে ব্যাংকে ঢুকলো সে। টাকাগুলো তার নানুর জমানো, প্রদত্ত। বাবা মায়ের তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য চিন্তা ও পরিকল্পনা করে। সানজানা বাবা তার জন্মের পূর্বে মারা গেলেও সন্তানের জন্য টাকা পয়সা কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, যেগুলো মৃত্যু পরবর্তী জীবনে সানজানার মা শাহিনুর খরচ করেনি, মেয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন। এরপর তিনিও যতটুকু আয় করতেন তা থেকে সঞ্চয় শুরু করলেন। পরবর্তীতে বড় ঘরে বিয়ে হওয়া, সেগুলো তেমন খরচ হয়নি। আবারও সঞ্চয়ের খাতা খুলে দেখল, মেয়ে তার সন্তানদের নিয়ে আসে। অভাবের তাড়না, কষ্টে দিন ও ভবিষ্যতের জন্য খরচ করেনি। সেসব কিছুতেই তুরফার কাছে আমানত হিসেবে থেকে গেছে, তাদেরই ভবিষ্যতের জন্য। যেহেতু মেয়েটা কাঁধে এই সংসারের দায়িত্ব, তুরফা শুধু শুধু টেস্টের জন্য নয়, অপারেশনের জন্য যাবতীয় খরচ যা হবে সব কিছুর জন্যই টাকা তুলে নিল। বারবার তুলতে আসবে নাকি? টাকা তুলে ব্যাগে রাখলো। বাবাকে আবারও কল করলো, পেল না। বিষণ্ণতা মনে ভরে গেল। ধড়ফড় করে উঠল বুকটা। সহসা পিছনে তাকালো। পূর্বের দিনের মতো কারো উপস্থিত টের পাচ্ছে। বাবা এসেছে, কিন্তু ফিরে দেখলো বাবা নেই। এমনিতেই মানুষ অনেকখানি পথ হাঁটলো সে। আমতা আমতা আমনাল হয়ে রয়েছে। তৎক্ষণাৎ তীব্র গতিতে একটা বাইক তুরফার পাশে স্লো হলো। তুরফা হকচকিয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগে হ্যাকাচা টান
ব্যাগটা নিয়ে গেল। তুরফা ছিটকে পড়ল, চেঁচিয়ে উঠল, আল্লাহ আমার ব্যাগ, আমার ব্যাগ! উঠে দৌড়াতে চোখের পলকে বাইকটি ধোঁয়াশা হয়ে গেল। আশেপাশে দুজন মানুষ এসে ধরল ওকে। তুরফা কেঁদে উঠল, আল্লাহ আমার নানুর কষ্টের টাকা, আমার না। কণ্ঠ ভেঙে পড়ল। মানুষগুলো সান্ত্বনা দিলেন, কান্নাকাটি করো না মা, তোমার যে কোনো ক্ষতি হয়নি, আল্লাহ শুক্রিয়া। ঝরঝর করে কাঁদলো। আম্মুর অপারেশনের টাকা ছিল, আমি আমি কিভাবে নানুর কষ্টের টাকাগুলো হারিয়ে ফেললাম। আম্মুর অপারেশন করব কিভাবে, আম্মুকে কি জবাব দেব। আসার আগেই আম্মু বারবার বলেছিলেন টাকা তুলিস না। তুরফা আম্মুর কথা শোনেনি। আজ তার চোখে মুখে সেই ভুলের ফল। নানুর যত্নে জমানো টাকাটা ছিনতাই হয়ে গেল। যে পরামর্শ বারবার সতর্কতাভাবে শোনা গিয়েছিল, অবহেলার ফল আজ তুরফার সামনে। আম্মুর আদেশ না মেনে কাজ করার এই ফল। গল্প নিশিথায়ন, লেখনীতে তানজিলা শেহরোজ। পর্ব 13 চলবে।